রাজাকার রাজাকার শব্দ নিয়ে বাংলাদেশ উত্তাল। ৭১-এর পর নতুন করে আবার এই শব্দ বাংলাদেশে বিতর্কের জন্ম দিয়েছে। গত কদিন ধরেই উত্তপ্ত বাংলাদেশ। সদেরেক মৃত্যুর পরেও আন্দোলন যেন থামছে না। এরই মধ্যে সুপ্রিম কোর্টের রায়, বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে মোট ৭% সংরক্ষণের আওতায় পড়বে। তার মধ্যে ৫% সংরক্ষণ থাকবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য এবং বাকি ২%-এর মধ্যে ১% অনগ্রসর শ্রেণীর জন্য, বাকি ১% প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষিত। অর্থাৎ ৯৩% নিয়োগই হবে মেধার ভিত্তিতে। কিন্তু আন্দোলনকারীদের একাংশ জানিয়েছেন, শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে তাদের আন্দোলন চলবে। তাদের দাবি, তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন, কিন্তু তারপরেও পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। প্রাণ হারিয়েছেন অনেক ছাত্র। নিহত ছাত্রদের জন্য যতদিন না বিচার পাওয়া যায় ততদিন আন্দোলন চলবে। আর এসবেরই মাঝে একবার ফিরে দেখা যাক এই রাজাকার শব্দের উৎপত্তি কোথায়, কেন এই শব্দের সঙ্গে জড়িয়ে আছে এত ঘৃণা। রাজাকার কারা? বিভিন্ন তথ্যসূত্র বলছে শব্দটি আসলে রেজাকার, পরে এই শব্দটি রাজাকার হয়ে যায়। আর এই শব্দটির শিকড় আমাদের দেশে, ভারতে। রেজাকার মানে ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবক। তা সেই স্বেচ্ছাসেবক কারা, কি ছিল তাদের কাজ? স্বাধীনতার পর হায়দ্রাবাদের নিজাম বেশ কয়েক মাস ভারতের অন্তর্ভুক্ত না হয়ে লড়াই চালিয়ে যায়। নিজামের সেনাবাহিনী ছাড়াও ছিল রেজাকার বাহিনী। স্বেচ্ছাসেবী তকমা থাকলেও সেই বাহিনী ছিল মূলত আধা সেনা। ভারতীয় সেনার বিরুদ্ধে তারাও লড়াই করে। নিজামকে রক্ষা করাই নাকি ছিল তাদের একমাত্র লক্ষ্য। হায়দ্রাবাদের নিজামের শাসনাধীনে থাকা যেসব মানুষ ভারত মুক্তির পক্ষে পথে নেমেছিলেন, তাদের বিরুদ্ধে রাজাকারদের ব্যবহার করেন নিজাম। সাধারণত গুপ্তচর বৃত্তির কাজ করায় রেজাকারদের অপারেশন পোলোয় পরাজিত করেছিল ভারতীয় সেনা। যে কজন পালাতে পেরেছিল চলে গিয়েছিল পাকিস্তানে। রেজাকার বা রাজাকার। আমাদের দেশ ভারতে তাদের এপিসোড এখানেই শেষ। তো এই রেজাকার পরে হয়ে যায় রাজাকার। রাজাকার আবার সক্রিয় হয়ে ওঠে ১৯৭১ সালে। ১৯৭১ সালের মে মাস জামাতে ইসলামের নেতা মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ তৎকালীন পূর্ব পাকিস্তানের খুলনায় প্রথম রাজাকার বাহিনী গঠন করেছিলেন। মূলত পাকিস্তানপন্থী বাঙালি এবং উর্দুভাষী বিহারিদের নিয়েই গঠিত হয়েছিল এই বাহিনী। আর এই বাহিনী গঠনের পিছনে ছিল পাক জেনারেল টিক্কা খানের মস্তিষ্ক। পাক সামরিক বাহিনীকে বাংলাদেশে গণহত্যা, ধর্ষণ, গণধর্ষণ, নির্যাতন, অগ্নিসংযোগের মতো নারকীয় কর্মকাণ্ডে সহায়তা করেছিল রাজাকার বাহিনী। আর এর বদলে পাক বাহিনীর থেকে মাসে ১৫০ টাকা করে ভাতা পেত রাজাকার, যা কিনা সেই সময়ের হিসেবে একটা বড় অঙ্ক। তো সরকারের হয়ে কিভাবে কাজ করতো তারা? সরকারের হয়ে রাজাকাররা দুভাবে কাজ করত। একদল পাকিস্তানের পক্ষে সাধারণ মানুষকে আগ্রহী করে তোলার চেষ্টা করত, আর একদল সামরিক প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করত, হত্যা করত। গ্রামে গ্রামে মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে পাক সেনার হাতে তুলে দিত রাজাকাররা। ভারতের হায়দ্রাবাদের নিজাম বাহিনীর মতো পূর্ব পাকিস্তানেও রাজাকারদের প্রথমে শান্তি বাহিনী বলে প্রচার করা হয়, কিন্তু সময় গড়াতেই দেখা যায় শান্তি বাহিনীর মুখোশের আড়ালে রাজাকাররা পাক সেনার স্পাই, দরকারে নৃশংস। সেই সব ঘটনার ক্ষত এখনো বাংলাদেশিদের মনে টাটকা, আর তাই রাজাকারদের বিরুদ্ধে ঘৃণা থাকাটাই স্বাভাবিক। ২০১০ সালে হাসিনা সরকার ৭১-এর যুদ্ধে যুদ্ধাপরাধে অভিযুক্তদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই সময় থেকে এই ট্রাইব্যুনাল বেশ কয়েকজনকে দোষী সাব্যস্ত করেছে। তারা প্রধানত বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন জামাতে ইসলামী দলের সদস্য। ২০১৩ সালের মে মাসে গ্রেপ্তার করা হয় রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা তথা জামাতে ইসলামের শীর্ষ নেতা ইউসুফকে। তাকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়। ২০১৪-এ বন্দি অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। ২০১৯-এর ডিসেম্বর হাসিনা সরকার রাজাকারদের ১০,৭৮৯ জনের একটি তালিকা প্রকাশ করে। বোঝাই যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে রাজাকার শব্দের গুরুত্ব কতটা।
আন্দোলনকারীদের একাংশের দাবি, প্রধানমন্ত্রী হাসিনাই প্রথম আন্দোলনকারীদের রাজাকার বলে দাগিয়ে দিয়েছিলেন সাংবাদিক বৈঠকে। বাংলাদেশ সরকার এবং আওয়ামী লীগ নেতৃত্ব অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। প্রধানমন্ত্রীর সাংবাদিক বৈঠকের ভিডিও শেয়ার করে অভিযোগ খণ্ডন করেছে প্রশাসন, কিন্তু তাতেও বিতর্কের আগুন নিভছে কই? বিতর্কের ধিকি ধিকি আগুনে নতুন করে ভেসে উঠছে পুরনো সেই তকমা, রাজাকার। রাজাকার